হ্যালো চ্যাম্পিয়ন্সরা, তো কেমন আছো তোমরা? আশা করি ভালোই রয়েছো। আজকের ভিডিওটা তোমাদের ডাব্লিউবিজেই পরীক্ষার উপরে। যারা এই ডাব্লিউবিজেই পরীক্ষাটা নিয়ে খুবই সিরিয়াস তারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা এই পরীক্ষাটা নিয়ে অতটাও সিরিয়াস নয় তারা কিন্তু এখনই স্কিপ করে যেতে পারো। এবারে একটি জিনিস বলি, তোমাদের বোর্ডসের এক্সাম হয়ে গিয়েছে, আর যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের কিন্তু এখনও অনেকটা যুদ্ধ বাকি, কারণ সামনেই ডাব্লিউবিজেইর এক্সাম রয়েছে। যারা ডাব্লিউবিজেইর জন্য ড্রপ নেবে বলে ভাবছো তাদেরকেও একটা কথা বলি, ড্রপ তো পরের ব্যাপার, আগে সামনে পরীক্ষা রয়েছে। অন্তত এই 1 থেকে 1.5 মাস বা 2 মাস বলতে পারো, খুব ভালো করে তোমরা তোমাদের 100%টা দিয়ে একবার ট্রাই করেই দেখো না, দেখা যাক না কতটাই হয়। সব থেকে বড় কথা হচ্ছে যুদ্ধে হারো বা জিতো সেটা বড় কথা নয়, যুদ্ধে যে তুমি পার্টিসিপেট করেছো আর লাস্ট পর্যন্ত যুদ্ধে থেকেছো সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো চলো সময় নষ্ট না করে আমরা এই ডাব্লিউবিজেই 2024-এর স্ট্র্যাটেজিটা ভালো করে ডিসকাস করি, কারণ যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধে শত্রুকে কোথায় আঘাত করতে হবে সেই জায়গাটা ভালো করে স্ট্র্যাটেজি বানিয়েই তোমাকে যেতে হবে। এই নয় যে আচমকাই চলে গেলাম আর যুদ্ধ করে চলে এলাম, তাহলে কিন্তু 3 ডিজিটের র্যাঙ্ক করা যাবে না। ঠিক আছে, চলো দেখা যাক তাহলে। আজকে আমি তোমাদের সাথে যে স্ট্র্যাটেজিটা শেয়ার করব সেই স্ট্র্যাটেজিটা কিন্তু ট্রায়েড অ্যান্ড টেস্টেড, তো এখানে কিন্তু চোখ বন্ধ করে তুমি ভরসা করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস তোমাকে বলে রাখি, সবার প্রথমে তোমাকে জানতে হবে যে যাদবপুর পাওয়ার জন্য যে কত র্যাঙ্ক করতে হয় আর কত তার এগেনস্টে নাম্বার তুলতে হয়। ধরো মোটামুটি যে 1 র্যাঙ্ক করে সে 175 প্লাস নাম্বার থাকে, তার 38 র্যাঙ্ক যার 151 মার্কস, টোটাল পরীক্ষাটা হয় 200 মার্কের। ঠিক আছে, আর 150 র্যাঙ্ক যে করে তার মোটামুটি হয় 125। 487 যে র্যাঙ্ক করে সে মোটামুটি 100 পেলেই হয়। দেখো 1156 মোটামুটি 80 পেলেই হয়ে যায়। দেখো 2460 65 নাম্বার পেলেই হয়ে যায় মাত্র। ঠিক আছে, এগুলো কিন্তু সব জেনারেল ক্যাটাগরির কথা বললাম। তার মানে যদি তোমার কাছে ক্যাটাগরি থাকে, মানে এসসি এসটি বা ওবিসি থাকে, তাহলে এই নাম্বারটা আরও কম হবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে সব থেকে সেফ হচ্ছে এই 80 মার্কস। ঠিক আছে, তাহলে তুমি যদি টোটাল 80 মার্কস বা 70 প্লাস নাম্বারও পাও তাহলে মোটামুটি তোমার র্যাঙ্ক 1000-এর মধ্যে হবে। ক্লিয়ার হলো এই জায়গাটা? তাহলে তোমার এত নাম্বার না পেলেও চলবে। আর তাহলে এখানে দেখতে পাচ্ছ কত নম্বর পেতে হবে, বোঝা গেল এই জায়গাটা? এরপরে আমরা এক্সামের প্যাটার্ন সম্বন্ধে জানবো। দেখো এর আগে আমরা যে ডেটাটা ডিসকাস করলাম সেটা হচ্ছে জাস্ট 2023-এর ডেটা, তাহলে দেখতে পাচ্ছ যে কত নাম্বারের এগেনস্টে কত র্যাঙ্ক হয়। এবারে আমরা বুঝবো যে পেপার প্যাটার্ন কি। ডাব্লিউবিজেইতে 2 ধরনের পেপার হয়, একটা পেপার 1, একটা পেপার 2। পেপার 1-এ দেখতে পাচ্ছি ম্যাথস রয়েছে 2 ঘন্টা সময়, আর টাইম হচ্ছে সকাল 11টা AM থেকে 1টা PM। কতগুলো কোশ্চেন করতে হবে তোমাকে? টোটাল 75টা কোশ্চেন্স করতে হবে। ঠিক আছে, টোটাল কত মার্ক থাকবে? 100 মার্ক। আর পেপার 2-তে ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথেই হবে, সেটাও 2 ঘন্টা। দেখো সময় 2টো PM থেকে 4টে PM পর্যন্ত, মাঝে তাহলে 1 ঘন্টার গ্যাপ থাকছে। এইখানে আমাকে করতে হচ্ছে কতগুলো কোশ্চেন? 80টা কোশ্চেন। টোটাল নাম্বার কত? 100। তাহলে এখানে তুমি দেখো টোটাল দুটো পেপার মিলিয়ে আমাকে করতে হচ্ছে 155টা কোশ্চেন, আর সময় হচ্ছে আমার 4 ঘন্টা। তাহলে এইখানে একটা জিনিস আমাদের বোঝার দরকার আছে, এতগুলো কোশ্চেন আমাদেরকে করতে হচ্ছে জাস্ট 4 ঘন্টায়, তার মানে এখানে স্পিডটা কতটা ইম্পর্টেন্ট। এইবারে তোমাদের একটা জিনিস বলে রাখি, এই যে 2 ধরনের যে পেপার হয়, এখানে এই যে ম্যাথ দেখতে পাচ্ছি, ম্যাথে 3 ধরনের কোশ্চেন থাকে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। দেখো ক্যাটাগরি 1-এ 50টা কোশ্চেন থাকে, ক্যাটাগরি 2-তে কতগুলো করে থাকে? 15টা কোশ্চেন, ক্যাটাগরি 3-তে থাকে 10টা কোশ্চেন। তাহলে দেখো কত হয়ে গেল? 75টা কোশ্চেন্স হয়ে গেল, হ্যাঁ কি না? আর টোটাল মার্কটাও দেখে নাও, এখানে দেখো প্রত্যেকটা 1 নাম্বার করে রয়েছে, এখানেও প্রত্যেকটা 2 নাম্বার করে রয়েছে, আর এখানেও প্রত্যেকটা 2 নাম্বার করে রয়েছে। ঠিক আছে,
তাহলে টোটাল কত হয়ে গেল? এখানে দেখো টোটাল 100 মার্কসের ম্যাথস পেপার হয়ে গেল। এইখানে কিন্তু মার্কিং ডিস্ট্রিবিউশনটা কি করে হয় সেটাও আমি তোমাকে এর পরেরটাতে বলছি, ঠিক আছে? আর কেমিস্ট্রি আর ফিজিক্সে দেখো এখানেও 3 ধরনের কোশ্চেন হয়। তাহলে 30টা থাকে ক্যাটাগরি 1 থেকে, 5টা থাকে ক্যাটাগরি 2 থেকে, আর ক্যাটাগরি 3 থেকেও থাকে 5টা। টোটাল কোশ্চেন কতগুলো? 40টা। মানে এটা ধরো ফিজিক্স থেকে 40টা, আবার কেমিস্ট্রি থেকেও 40টা। প্যাটার্ন কিন্তু সেমই থাকবে। দেখো এইখানে প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে, তাহলে 30। এখানে প্রত্যেকটা কোশ্চেন 2 মার্ক করে, মানে 10। এখানেও দেখো প্রত্যেকটা কোশ্চেন 2 মার্ক করে, তাহলে দেখো কত হয়ে গেল? 50। তাহলে ফিজিক্সের 50, কেমিস্ট্রির 50, তাহলে হয়ে গেল 100। আর ম্যাথসের কত? 100। টোটাল তাহলে কতগুলো? 200 মার্কস। বোঝা গেল? আর এখনো পর্যন্ত তোমাদের পরীক্ষার যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে 28 এপ্রিল, ঠিক আছে? এখনো এই ডেটের কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে? তো সামনে ইলেকশন রয়েছে, ডেটটা মেবি চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু তোমরা এরকম কোনো আশা নিয়ে বসে থাকো না যে ডেটটা চেঞ্জ হবে বলে, ঠিক আছে? ধরেই পড়াশোনা করো যে 28 এপ্রিলেই তোমার পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে? তো চলো এবারে আমাদের দেখা যাক যে মার্কিং ডিস্ট্রিবিউশন কীভাবে হয়। তো তোমরা জানো যে প্রত্যেকটা পেপারেই 3টে করে ক্যাটাগরির প্রশ্ন থাকে। ম্যাথেও ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 প্রশ্ন থাকে। ফিজিক্স কেমিস্ট্রিতেও ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 এর কোশ্চেন থাকে। দেখো এখানে ক্যাটাগরি 1 এখানে হচ্ছে সিঙ্গেল কারেক্ট, মানে 4টে অপশান দেওয়া থাকবে, একটা কারেক্ট, ঠিক আছে? তো প্রত্যেকটা ঠিক আনসারের জন্য তুমি পাবে 1 নম্বর করে, ঠিক আছে? আর প্রত্যেকটা ভুলের জন্য তুমি পাবে কত? -0.25 করে, তার মানে এখানে নেগেটিভ রয়েছে। আর ক্যাটাগরি 2তে দেখো এটাও সিঙ্গেল কারেক্ট, তার মানে 4টে অপশান তোমার দেয়া থাকবে আর একটা তার মধ্যে কারেক্ট। এইখানে দেখো প্রত্যেকটা কারেক্ট কোশ্চেনের জন্য বা কারেক্ট আনসারের জন্য তুমি পাবে 2, আর যদি ভুল হয় তাহলে তোমার ডিডাক্ট হবে -0.50, ঠিক আছে? এইবারে ক্যাটাগরি 3, এইটা কিন্তু খুব ভাইটাল একটা ক্যাটাগরি, ঠিক আছে? এই ক্যাটাগরিতে দেখো মাল্টিপল অপশনস কারেক্ট, তার মানে একের বেশি অপশন কারেক্ট হতে পারে, ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা ঠিক আনসারের জন্য তুমি পাবে 2, কিন্তু সেটা ভুল করলে কোনো রকম নম্বর তোমার কাটা যাবে না। তার মানে ক্যাটাগরি 3তে নেগেটিভ মার্ক নেই, ঠিক আছে? কিন্তু এইখানে নেগেটিভ মার্ক নেই, তবে এখানে আরেকটা ভালো জিনিসও রয়েছে। এইখানে দেখো কি রয়েছে? পার্সিয়াল মার্কিং রয়েছে। এবারে তোমার মাথায় আসবে যে পার্সিয়াল মার্কিংটা কি। এইটা বোঝানোর জন্য আমি 4টে অপশান নিয়ে নিয়েছি। এখানে দেখো, ধরো এখানে একটা কোশ্চেনের 4টে অপশান রয়েছে, এ বি সি ডি। ধরো সেটার আনসার 4টেই আনসার ঠিক, ঠিক আছে? কতগুলো আনসার ঠিক? 4টে। এই 4টে যদি তুমি ঠিক করতে পারো, মানে 4টে অপশানই তুমি রাইট দিতে পারো, তাহলে তুমি কত নম্বর পেয়ে গেলে? 2। কিন্তু ধরো এই 4টের মধ্যে তুমি দিয়েছো এই দুটোতে দাগ, সি আর ডিতে তুমি আর দাগ দাওনি, তাহলে এই কোশ্চেনটার জন্য তুমি কত নম্বর পাবে বলো তো? দেখো 4টে কারেক্ট আনসার ছিল, তুমি তার মধ্যে দিয়েছো 2টো কারেক্ট, ঠিক আছে? ইন্টু প্রত্যেকটার জন্য কত নম্বর করে? 2। তাহলে দেখো এখানে কত হয়ে যাচ্ছে? তুমি পেয়ে গেলে 1 পেয়ে গেলে, ঠিক আছে? কারণ তুমি 4টের মধ্যে 2টো আনসার কারেক্ট করেছো, তাহলে তুমি পেয়ে গেলে কত? 1। ক্লিয়ার? এইবারে দেখো আরেকটা প্যাটার্ন দেখাই। ধরো এইটা আর এইটা, ঠিক আছে? ধরো এই দুটো অপশান তোমার কারেক্ট, ঠিক আছে? এই দুটো অপশান কারেক্ট। এবারে তুমি করেছো কি? এতে দাগ দিয়েছো আর সিতে দাগ দিয়েছো, ঠিক আছে? তাহলে তুমি তো ভাবলে যে তুমি তো এই দুটো অপশান কারেক্ট ছিল, তাহলে তুমি তো একটা অপশানে কারেক্ট দিয়েছো, আরেকটা অপশান তুমি ভুল দিয়েছো। না, অপশান ভুল দিলে কিন্তু চলবে না। তাহলে এইটার ক্ষেত্রে তোমার কোনো নেগেটিভ মার্ক হবে না, এটাতে তুমি ফুল মার্কসও পাবে না, এটাতে 0 পাবে, ঠিক আছে? ধরো এইখানে 4টে অপশান আছে, দুটো হচ্ছে কারেক্ট অপশান, এ আর বি।
আর তুমি ধরো মার্ক করেছো শুধু একটা, বিটা মার্ক করোনি তুমি, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে তুমি কত নাম্বার পাবে? দেখো তোমার আনসার কত, দুটো আনসার, তুমি তার মধ্যে দিয়েছো কতগুলো, একটা আনসার, তাহলে 2 1 ইন্টু 2, তাহলে কত হয়ে গেল, তুমি 1 নাম্বার পেয়ে গেলে, 2 এর মধ্যে 1 পেয়ে গেলে। তাহলে এই পার্সিয়াল মার্কিং ব্যাপারটা কি বোঝাতে পারলাম? তাহলে এখানে দেখো, তার মানে তোমার আনসারটা ওই আনসারেরই কি হতে হবে, সাবসেট হতে হবে, ঠিক আছে? ক্লিয়ার হলো ব্যাপারটা? এইখানে দেখো তুমি 4টে অপশন, তার মধ্যে দুটো কারেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আনসার, কিন্তু তুমি এ তে দিয়েছো আর সি তে দিয়েছো, সি তো আনসারে নয়, তার জন্য তুমি এখানে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স রয়েছে, এখানে তুমি কোনো নম্বর পাবে না, ঠিক আছে? তাহলে এই যে ক্যাটাগরি সিটা কিন্তু র্যাঙ্কিংয়ের জন্য খুবই ভাইটাল, আর আমি বলবো এই ক্যাটাগরি সি এর কোশ্চেনগুলো অনেকটা অ্যাডভান্স লেভেলেই হয়ে থাকে, ঠিক আছে? তবে এই ভেবো না যে কারেন্ট অ্যাডভান্স, মানে পুরনো যেই পরীক্ষাগুলো অলরেডি হয়ে গিয়েছে, মানে অ্যাডভান্স বলো বা যেই মেন্সের ক্ষেত্রে বলো, সেই টাইপের কোশ্চেনগুলো একটু ভালো করে যদি প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তুমি কমনও পাবে, ঠিক আছে? আর এই ক্যাটাগরি 3 পার্সোনালি আমার খুব পছন্দ, কারণ স্টুডেন্টদের এখানে অ্যানালিটিক্যাল পাওয়ার চেক করা হয়। অ্যানালিটিক্যাল পাওয়ার চেক করার জন্য মানে এই নয় যে আমি মুখস্থ করে চালিয়ে দিলাম, ঠিক আছে? মানে প্রপার স্টুডেন্টকে এখানে রিক্রুট করা হচ্ছে, মানে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো বোঝাতে পারলাম পার্সিয়াল মার্কিং জিনিসটা কি। এরপরে আমরা দেখব বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কি গল্প রয়েছে। দেখো, যুদ্ধ করার জন্য কিন্তু ঢাল তরোয়াল দরকার, ঢাল তরোয়াল ছাড়া কিন্তু যুদ্ধ করা যায় না। তো সবার প্রথমে এখানে তোমাকে ডাব্লিউবিজি ক্র্যাক করতে গেলে যেই ইম্পর্টেন্ট বইগুলো লাগবে সেগুলো হচ্ছে আগে দেখে নাও। সবার প্রথমে বলি কেমিস্ট্রির কথা, ফিজিক্যাল, ইনঅর্গানিক আর কনসেপ্টস অফ অর্গানিক কেমিস্ট্রি, এটার জন্য ওপি ট্যান্ডনের বইটা যথেষ্ট ভালো। এছাড়া যদি তোমাদের এটা না থাকে তাহলে তোমাদের যে স্কুলের টেক্সট বই রয়েছে, মানে আমাদের সাঁতরা পাবলিকেশনেরও বই যথেষ্ট ভালো কিন্তু, ঠিক আছে? আর এনসিইআরটি মাস্ট ফর এভরিথিং, মানে হচ্ছে সেটা ফিজিক্যাল হতে পারে, ইনঅর্গানিক হতে পারে বা অর্গানিক হতে পারে। এটা তো গেল কেমিস্ট্রি, এটা আমার ডিপার্টমেন্ট নয়। এবারে বলি ফিজিক্স। ফিজিক্সে দেখো দুয়ারি মজুমদার মাইতি এই বইটা যেটা স্কুল থেকে দেয়, মানে স্কুল থেকে আমরা কিনি, সেই বইটা যথেষ্ট ভালো বই, কিন্তু এক্সেস লেখা রয়েছে, এতটাও দরকার নেই, ঠিক আছে? দেখো যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাকে কিন্তু পিএইচডি করতে বলেনি এখানে, এখানে কিন্তু তোমাকে কম্প্যাক্ট জিনিসটাই তোমার জানা দরকার, ঠিক আছে? তাই জন্য টু দ্য পয়েন্ট, টু দ্য সিলেবাস, মানে ওই সিলেবাসের মধ্যেই তোমাকে স্টিক থাকতে হবে, ঠিক আছে? এদিক সেদিক ঘুরে লাভ নেই। আর এইচসি ভার্মা এই বইটা তো মানে প্রত্যেকেই জানো, যারা সায়েন্স নিয়েছো তাদের কাছে এই বইটা একদম গড বলতে পারো, ঠিক আছে? আরেকটা বই বলবো প্র্যাকটিসের জন্য ডিসি পান্ডে, আর এনসিইআরটি তো তোমাকে পড়তেই হবে। তার সাথে সাথে যেটা করবে, লাস্ট 8 বছর বা 10 বছর যদি হয় খুবই ভালো, তার পিওয়াইকিউ প্র্যাকটিস করবে। এবার পিওয়াইকিউ কোথা থেকে প্র্যাকটিস করবে? তার জন্য এই যে তোমাদের যে ডাব্লিউবি যেই সলভ পেপার রয়েছে 2012 থেকে 2023, এই একটা বই কিনে নিও, এখানে সমস্ত পেপারগুলো তুমি পেয়ে যাবে, তাহলে তুমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে পারবে, ঠিক আছে? যদিও এখানে আমি তোমাদের হয়ে অ্যানালাইসিস অলরেডি করে দিয়েছি যে কোন চ্যাপ্টার পড়তে হবে আর কতটা পড়তে হবে, ঠিক আছে? তোমাদেরকে এক্সট্রা করে আর খাটার দরকার নেই, ঠিক আছে? এর সাথে সাথে আরেকটা বইও দরকার, ডাব্লিউবিজি চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার, এটা এমটিজি পাবলিকেশনের হয়ে থাকে, ঠিক আছে? এই বইটাও যথেষ্ট কিন্তু ভালো, এটা ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো একসাথেই রয়েছে, ঠিক আছে? এটা তো গেল ফিজিক্স, এটা আমার ডিপার্টমেন্ট কিন্তু, ঠিক আছে? আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আমার সব থেকে বেস্ট যেটা লাগে সেটা হচ্ছে ম্যাথস, ঠিক আছে? এটাও হচ্ছে আমার ডিপার্টমেন্ট। দেখো এসএন দে নো ডাউট ভালো বই, যথেষ্ট ভালো বই, তোমার বেস ঠিকঠাক রাখতে যথেষ্ট সাহায্য করবে। সিমিলার বইগুলো হচ্ছে আর এস আগরওয়াল, যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তারা আর এস আগরওয়াল, বার্ডি শর্মা, যেটাই করছো আমার কথা হলো যেই বইটাই করবে একদম সলিডভাবে করো, যে 10টা বই করলাম কিন্তু কোনোটাই পুরোপুরি কমপ্লিট করলাম না, সেরকম যাতে না হয়, ঠিক আছে? আর পিওয়াইকিউ তো মাস্ট। আর এখানে দেখো, আর ম্যাথসের জন্য শুধু সেপারেটলি ডাব্লিউবিজি চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার পাওয়া যায়, ঠিক আছে? পারলে সেটাও কিনে নিও, ঠিক আছে? আমরা জানি যে ফিজিক্সে 3 ধরনের কোশ্চেন আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3।
দেখো বাকি ইয়ারের পেপারগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে ক্যাটাগরি 1-এ ফিজিক্সে শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিজম থেকেই 40% কোশ্চেন আসছে। ক্যাটাগরি 1-এর যে কোশ্চেনগুলো, মেকানিক্স থেকে অলমোস্ট 35% কোশ্চেন আসছে, থার্মোডাইনামিক্স থেকে 10% কোশ্চেন, অপটিক্স থেকে আসছে 8%, মডার্ন ফিজিক্স থেকে একদম না কে বরাবর মানে 2% বললেই চলে, ঠিক আছে। আর বাকি কিছু মিসলেনিয়াস মানে টুকরো টুকরি যে কোশ্চেনগুলো, ঠিক আছে। এখানে দেখো ক্যাটাগরি 2-তে শুধুমাত্র কোশ্চেন আসছে ইলেকট্রোম্যাগনেটিজম, মেকানিক্স আর থার্মোডাইনামিক্স, ঠিক আছে। আর ক্যাটাগরি 3-তে দেখতে পাচ্ছ ইলেকট্রোম্যাগনেটিজম, মেকানিক্স আর থার্মোডাইনামিক্স। সব থেকে বেশি তো এই দুটোর থেকেই আসে, থার্মোডাইনামিক্স তাও ক্যাটাগরি 3-তে খুব কম, ঠিক আছে। তাহলে তুমি মোটামুটি একটা আইডিয়া করতে পারলে যে ফিজিক্সে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3-এর কোথার থেকে কোশ্চেন হতে পারে, ঠিক আছে। এইবারে আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি যে শুধুমাত্র তোমরা সেই চ্যাপ্টারগুলোই ভালো করে পড়ে যাও, এর বাইরে কোনো চ্যাপ্টার পড়ে যাবার কোনো দরকার নেই, একদম দায়িত্ব নিয়ে বলছি, ঠিক আছে। এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। তুমি চাইলে যে কোনো ইয়ারের কোশ্চেন পেপার তুলে দেখে নিতে পারো যে আমার কথাটা মিললো কিনা, ঠিক আছে। দেখো এবারে তোমাদের ফিজিক্সে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করতে হবে, যেটার বাইরে আর অন্য কোনো চ্যাপ্টার তোমাদের পড়ার দরকারই নেই, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে এই। দেখো ইলেকট্রোম্যাগনেটিজম থেকে দুটো চ্যাপ্টার পড়বে, একটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে। একদম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই চ্যাপ্টার দুটোকে কিন্তু পড়তেই হবে, কারণ এখান থেকে অলমোস্ট 40% নাম্বার কভার করে, ঠিক আছে, পুরো কোশ্চেন পেপারের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক্সও থাকে, তো এটাকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখো প্রায়োরিটি অনুসারে আমি 1, 2, 3, 4, 5 করে দিয়েছি। দেখতে পাচ্ছ মেকানিক্সের কোন কোন পার্টগুলো পড়তে হবে, ঠিক আছে। এই পার্টের থেকে কিন্তু শুধু কোশ্চেন আসবে, ঠিক আছে, মানে বিগত বছরগুলোতে তাই এসেছে, এর বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসেনি। মেকানিক্সের এই চ্যাপ্টারগুলো যদি ভালো করে করতে পারো আর মেকানিক্সে কমান্ড যদি তোমার ভালো থাকে, তাহলে তুমি কিন্তু কেল্লা ফতে করতে পারবে, ঠিক আছে। সঙ্গে কিন্তু ম্যাথসটাও লাগবে, এটি এত মাথায় থাকে। এখানে দেখো থার্মোডাইনামিক্স 4 নম্বর প্যারিটিতে, থার্মোডাইনামিক্স মোটামুটি 10% নাম্বার আছে, পুরো অলমোস্ট মেকানিক্স থেকে 35% মার্কস আছে, ঠিক আছে। আর দেখো 5 নম্বর যে চ্যাপ্টারটা অপটিক্স, মানে রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স থেকে, ঠিক আছে। এছাড়াও যদি তোমার মনে হয় যে আরও কয়েকটা চ্যাপ্টার করে নিলে আরও কিছু কোশ্চেন কমন পাবো, তাহলে অ্যাডিশনাল এই চ্যাপ্টারগুলো করে নিও। একটা হচ্ছে কারেন্ট, ক্যাপাসিটার আর সেমিকন্ডাক্টর, ঠিক আছে। মডার্ন ফিজিক্স ছোঁয়ারই দরকার নেই, ঠিক আছে। ভালো করে আমি যেটা বললাম সেটা কিন্তু একদম মাথাতে ঢুকিয়ে নাও, এর বাইরের থেকে কিন্তু কোশ্চেন হবে না, ঠিক আছে। তো এটা কিন্তু অলরেডি ট্রায়েড অ্যান্ড টেস্টেড, তো যথেষ্ট রিসার্চ করে এটা কিন্তু বানানো হয়েছে, ঠিক আছে। তো চলে এবারে কেমিস্ট্রিটাও দেখে নিই এরকমভাবে। তো এবারে আমরা ডিসকাস করব কেমিস্ট্রির ব্যাপারে। তো কেমিস্ট্রি সবারই একটু ভয়ের বিষয়। তো কেমিস্ট্রিতে 3টে পার্ট, একটা হচ্ছে ইনঅর্গানিক, অর্গানিক আর ফিজিক্যাল। এখানেও দেখো 3টে টাইপের কোশ্চেন হয়, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1-এ দেখো ইনঅর্গানিক, অর্গানিক আর ফিজিক্যাল এই 3টে পার্ট থেকেই কোশ্চেন আসে। সব থেকে বেশি কোশ্চেন কিন্তু ফিজিক্যাল থেকে আসে, ঠিক আছে। ইনঅর্গানিকেও আগে বেশি আসতো, কিন্তু রিসেন্ট ট্রেন্ড দেখা যাচ্ছে যে ইনঅর্গানিকের সংখ্যা কমাচ্ছে, ফিজিক্যালের সংখ্যা বাড়াচ্ছে। এটা কিন্তু ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে বললাম। ক্যাটাগরি 1-এ কিন্তু অর্গানিকের কোশ্চেনের সংখ্যা খুব কম, ঠিক আছে। এইবারে দেখো ইনঅর্গানিকের ক্ষেত্রে দেখি, মানে ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে এখানেও দেখতে পাচ্ছি যে ইনঅর্গানিক থেকে কম কোশ্চেন হচ্ছে, অর্গানিক আর ফিজিক্যাল থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন হচ্ছে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি এন্ট্রান্স বা কাউন্সিল যাই বলতে পারো, মানে এদের যে বোর্ড, তারা কিন্তু মেরিটের উপরে জোর দিচ্ছে, এই নয় যে আমার মুখস্থ বিদ্যা বেশি আমি চালিয়ে দিলাম, ঠিক আছে। তো তাই জন্য ইনঅর্গানিকের ক্ষেত্রে কিন্তু এরা নাম্বারটা কমাচ্ছে। 1-2 বছর অনেক বেশি দিয়েছে ইনঅর্গানিক, মানে তাও সেটা 14 থেকে 15টা কোশ্চেন, ঠিক আছে। সেটাই সব থেকে হাইয়েস্ট, অন্যান্য বারে তার থেকে কমতে থাকে, ঠিক আছে। এই যেখানে যে ক্যাটাগরি 3 রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ইনঅর্গানিক নেই বললেই চলে, ঠিক আছে। অর্গানিক আর ফিজিক্যাল দেখতে পাচ্ছ। তাহলে তোমাদের স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, তাহলে তোমরা কিন্তু কেমিস্ট্রিতেও ভালো নাম্বার তুলতে পারবে, ঠিক আছে।
দেখো মোটামুটি ফিজিক্যাল থেকে কত আসছে 41%, ইনঅর্গানিক থেকে 31%, আর অর্গানিক থেকে 28%। তাহলে তোমার এখনই মনে হবে যে স্যার এখনই তুমি বললে যে ফিজিক্যাল আর অর্গানিকটা ভালো করে করতে ইনঅর্গানিক থেকে কম আসছে। এখানে দেখো পার্সেন্টেজটা বেশি, কিন্তু আমি বলবো ইনঅর্গানিকটা তোমরা পারলে, যদি পারো তো ভালো, যদি না পারো তো আর কিছু বলার নেই, ছেড়েই দাও একদম। ঠিক আছে, এই মুহূর্তের জন্য শুধু ফিজিক্যাল আর অর্গানিকের উপরে জোর দিলেই তোমার কাজ মিটে যাবে। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ দুটোর ওয়েটেজ কত রয়েছে, হ্যাঁ কি না? বোঝা গেল এখানে? তাহলে এটা হলো কেমিস্ট্রির প্যাটার্নটা বললাম। এবারে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে কেমিস্ট্রিতে করতে হবে, তাহলেই তুমি ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করতে পারবে সেটা দেখবো আমরা। ঠিক আছে, এবারে আমরা কেমিস্ট্রির কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা করলে আমাদের কাজ মিটে যাবে, মানে পরীক্ষায় এইটুকু কয়েকটা চ্যাপ্টার করলেই আমাদের র্যাঙ্ক কিন্তু যথেষ্ট ভালো হবে। যথেষ্ট ভালো মানে ইন দ্য সেন্স 3 ডিজিটের নাম্বার। ঠিক আছে, মানে 1 থেকে 1000-এর মধ্যে কিন্তু। ঠিক আছে, যদি ওটা 4 ডিজিটের নাম্বার হয়ে গেল তো সেটা বড় কথা নয়। তো ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো কি? জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেটাকে তোমরা জিওসি নামে চেনো, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, স্ট্রাকচার অফ অ্যাটম, আয়নিক ইকুইলিব্রিয়াম, হাইড্রোকার্বন। এই 5টা চ্যাপ্টার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে পুরো পেপারের অলমোস্ট 45 থেকে 47% কভার থাকে। ঠিক আছে, আর এখানে একটা জিনিস দেখো, আগে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু কোশ্চেন অনেক বেশি দিত হাইড্রোকার্বনসের থেকে, কিন্তু এখন ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন হাইড্রোকার্বনের সংখ্যা বাড়ছে, মানে নাম্বার অফ কোশ্চেন্স বাড়ছে, জিওসির থেকে নাম্বার অফ কোশ্চেন কিন্তু ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, তো এই 5টা চ্যাপ্টার খুব ভালো করে করবে। এছাড়াও যদি আরও কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আরও কিছু চ্যাপ্টার করতে চাও তো এই চ্যাপ্টারগুলোও করতে পারো। স্টেটস অফ ম্যাটার, কোঅর্ডিনেট কম্পাউন্ডস, অ্যালডিহাইড কিটোনস, পি ব্লক এলিমেন্টস। ঠিক আছে, বোঝা গেল? তোমরা পারলে এই পার্টটা, কেমিস্ট্রি পার্টটা তোমাদের কেমিস্ট্রি টিচারকে দিয়েও যাচাই করে নিতে পারো। আমি ড্যাম শিওর যে তিনিও এটাই বলবেন যে এইগুলোই ভালো করে করে যাও WBJEর জন্য। ঠিক আছে, এর বাইরে কোনো চ্যাপ্টার করতে হবে না, এটা আমার গ্যারেন্টি থাকলো। মানে একদম দায়িত্ব নিয়ে বলছি, এই নয় যে বলতে হয় জাস্ট বলে দিলাম। যথেষ্ট এর পেছনে হার্ডওয়ার্ক রয়েছে এই পুরো জিনিসটা করার জন্য। ঠিক আছে, চলো এবারে আমরা দেখবো ম্যাথসের কোনটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা আমাদের WBJEর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। WBJEতে অঙ্কের গুরুত্ব যে কতটা সেটা সবাইকে আর বলতে হবে না, সবাই অলমোস্ট জানো যে অঙ্কের ওয়েটেজটা কত। তো এখানে অঙ্কেও ভালো ফল করতে গেলে তোমাদেরকে কতগুলো জিনিস তোমাদেরকে মেনটেন করতে হবে, একটু স্মার্টলি ওয়ার্ক করতে হবে। তো এখানে আমরা জানি ম্যাথসের 3টে ক্যাটাগরি আছে, C1, C2 আর C3। এখানে দেখো C1 ক্যাটাগরিতে সব থেকে বেশি কোশ্চেন আসে কোথার থেকে? ক্যালকুলাস থেকে। ঠিক আছে, তারপরে আসে অ্যালজেব্রা থেকে, তারপরে আসে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে, তারপরে আসে ভেক্টর থেকে। তাহলে দেখতে পাচ্ছ এই 4টে টপিক, এখানে কিন্তু কোথাও তোমার ট্রিগোনোমেট্রি নেই, বা এছাড়াও অঙ্কের যে অন্যান্য টপিকগুলো রয়েছে সেখান থেকে কিন্তু কোনো কোশ্চেন নেই। এখানে দেখো হ্যাঁ ওই একটা দুটো ছুটকি থাকতেই পারে, সেগুলোকে ছেড়ে দাও। ঠিক আছে, ক্যাটাগরি 2তে কি রয়েছে দেখো সব থেকে বেশি? ক্যালকুলাস। ঠিক আছে, তারপরে অ্যালজেব্রা, কোঅর্ডিনেট, ভেক্টর। ঠিক আছে, আর ক্যাটাগরি 3তে দেখো সব থেকে বেশি থাকে কি? ক্যালকুলাস, তারপরে অ্যালজেব্রা, কোঅর্ডিনেট। ঠিক আছে, এইবারে এইখানে কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে সেটাও আমি তোমাদের ডিটেলে বলে দেবো। অলমোস্ট তুমি ধরে রাখো যদি তোমার ক্যালকুলাস পোর্শনটা স্ট্রং থাকে তাহলে WBJEতে যাদবপুর ইউনিভার্সিটির সিট তোমার জন্য একদম পাকা। ঠিক আছে, হলো? ক্লিয়ার হলো এটা? এবারে তাহলে ম্যাথসের ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে ভালো মতো করে রপ্ত করতে হবে সেটা দেখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই ম্যাথসের চ্যাপ্টারগুলো। এবারে আমরা দেখব ম্যাথসের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। তো ম্যাথসে সবার প্রথম যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। এটা কিন্তু তোমাদেরকে একদম প্রায়োরিটি দিয়ে করতে হবে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ডেফিনাইট ইন্টিগ্রেশন, ফাংশন, স্ট্রেট লাইন, প্যারাবোলা, ডিফারেন্সিয়েশন, লিমিটস আর ভেক্টর। এইখানে দেখতে পাচ্ছ যে এই যে 8টা টপিক রয়েছে, এই 8টা টপিক কিন্তু তোমাদেরকে খুব ভালো করে একদম মাস্টার হতে হবে। ঠিক আছে, এছাড়াও তোমাদের কনফিডেন্সকে আরও বাড়াতে এই অ্যাডিশনাল চ্যাপ্টারগুলো তোমরা করতে পারো। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স,
কমপ্লেক্স নাম্বার, ইলিপস, হাইপারবোলা, এগুলোর পরিমাণ সংখ্যা মানে কোশ্চেনের সংখ্যায় অনেক কম। তো হচ্ছে ম্যাক্সিমাম পোর্শনটা এখান থেকেই তুমি ধরে রাখতে পারো যে ডাব্লিউবিজির ম্যাথসটা পুরোপুরি ক্যালকুলাস বেসড। ঠিক আছে, যদি তুমি ক্যালকুলাসে স্ট্রং হও তাহলে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না, তোমার যাদবপুরের সিট কিন্তু একদম পাকা। ঠিক আছে, এই তো গেল পুরো ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রির পুরো কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে আর কীভাবে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারগুলোর প্রায়োরিটি দিয়ে, সেগুলো আমি ডিটেল ডিসকাস করলাম। ঠিক আছে, এইবারে স্ট্র্যাটেজিটা কী হবে, মানে কোন পোর্শন থেকে কতগুলো করে করব। এবারে দেখো যে স্ট্র্যাটেজিটা কি, মানে 1 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক করার স্ট্র্যাটেজি কি। সবার প্রথমে এখানে দেখো ম্যাথস রয়েছে। ম্যাথসে আমরা জানি 3টে ক্যাটাগরির কোশ্চেন হয়, C1, C2, C3। মেন খেলাটা এখানে খেলতে হবে কিন্তু তোমার ক্যাটাগরি সিতে। ঠিক আছে, ক্যাটাগরি সিতে 10টা কোশ্চেন থাকে, তার মধ্যে যদি তুমি 4টে কোশ্চেন 50%ও তোমার জানা থাকে, ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম পাকামো মেরে সমস্ত যেহেতু নেগেটিভ নেই টিক করে দিলাম এরকম কিন্তু করবে না। যেই অ্যান্সারটা তোমার জানা থাকবে সেটাই পাবে, তাহলে তুমি পার্ট মার্কিং পাবে। অলরেডি আমি দেখিয়ে দিয়েছি কি করে পার্সিয়াল মার্কিং হয় ক্যাটাগরি 3-র জন্য। ঠিক আছে, সেটা যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে দেখবে যে পার্সিয়াল মার্কিং কীভাবে হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো 10টার মধ্যে 4টে যদি তুমি পার্সিয়াল মার্কিং করো তাহলে 1 করে পাবে তুমি, তাহলে হয়ে গেল 4। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রেও 5টার মধ্যে 2টো যদি তুমি 50% আনসার জানা থাকে তাহলে তুমি ওখানে পাচ্ছ 1 করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওখানের মার্কস 2, যেহেতু তুমি 50% আনসার করছো তাই জন্য তুমি পাচ্ছ 1। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 2। এখানেও দেখো কেমিস্ট্রির ক্ষেত্রেও একই। তাহলে ম্যাথসে ক্যাটাগরি 1-এ 50টা কোশ্চেন থাকবে। আশা করি তোমার যদি বোর্ড লেভেলের মানে প্রিপারেশন ওয়েল অ্যান্ড গুড হয়ে থাকে তাহলে 20টা কোশ্চেন করা কিন্তু তোমার পক্ষে অসম্ভব কিছু নয়। ঠিক আছে, তাহলে এখানে তোমার 20 হয়ে যাচ্ছে। আর ক্যাটাগরি সি মানে 2-তে 15টার মধ্যে মাত্র তোমরা 5টা করতে হবে, তাহলে দেখো কত হয়ে যাচ্ছে, 10টা হলো। এইবারে ফিজিক্সের ক্ষেত্রে দেখো 30টার মধ্যে 15টা করতে হবে, তাহলে দেখো 15 চলে আসছে। আর ক্যাটাগরি 2-তে 5টার মধ্যে 2টো, তাহলে দেখো 4। আর এটা তো ক্যাটাগরি 3 তো অলরেডি ডিসকাস করলাম। কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু একই। দেখো একদম যে বাধ্যবাধকতা নেই যে এই ট্রেন্ডেই তোমাকে করে যেতে হবে, এর থেকে তুমি অনেক বেশি পারতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে যারা একদম মিডিওকার স্টুডেন্ট বা যারা চাইছো যে তাদের র্যাঙ্ক মোটামুটি 1 থেকে 2500-এর মধ্যে র্যাঙ্ক হোক, মানে কোনো একটা গভর্নমেন্ট কলেজ তাদের হয়ে যাক, তাদের জন্য এটা। দেখো যারা গুড স্টুডেন্ট তারা তো ভালো করবেই। ঠিক আছে, আর যারা মিডিওকার স্টুডেন্ট বা যারা ভালো স্টুডেন্ট বাট এবছর কোনো কারণে প্রিপারেশনটা নিতে পারোনি ঠিকঠাকভাবে, ড্রপ নেওয়ার কথা চিন্তা ভাবনা করছো, তারা কিন্তু এই লাস্ট 1.5 থেকে 2 মাস নিজের জি জান লাগিয়ে দাও। ঠিক আছে, তারপরে দেখা যাবে তুমি ড্রপ নেবে কি নেবে না। ঠিক আছে, বোঝা গেল? এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের এই স্ট্র্যাটেজিটা খুব ভালো লাগলো, আর এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করো তাহলে আমি এইটুকু তোমাদের বলতে পারি যে তোমাদের সাকসেস কিন্তু একদম গ্যারেন্টেড। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, আমি নেক্সট কিছুদিনের মধ্যেই ডাব্লিউবিজেই সংক্রান্ত যে পিওয়াইকিউগুলো রয়েছে সেগুলো সলভ করানোর চেষ্টা করছি। ঠিক আছে, সঙ্গে ফিজিক্সের ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, চলো, নমস্কার।